ওহ, তুমি? আমি ভাবলাম কে না কে। সম্রাট নিখুঁত চোখে তাকাই জোনাকির দিকে, কেমন অন্যমনস্ক লাগছে তাকে। সম্রাট মৃদু স্বরে বলল, কি হয়েছে? তখন থেকে দেখছি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? ওদিকে যে আম্মা তোমাকে ডেকে ডেকে হয়রান হচ্ছে। কাজী সাহেব এসে গেছে। চাচি যান তাদের নাস্তা দিয়ে এসেছে। তোমাকে ধারার কাছে গিয়ে দেখতে বলেছে ওর সাজগোজ সবকিছু ঠিকঠাক আছে কিনা। জোনাকি মৃদু চিৎকার দিয়ে বলল, কাজী সাহেব এসে গেছে আর আমি এখনো এখানে দাঁড়িয়ে আছি। দেখি সরো, আমার এখন অনেক কাজ পড়ে আছে। সম্রাটকে কিছু বলার সুযোগ না দিয়ে জোনাকি হনহনিয়ে ওখান থেকে চলে যায়। সম্রাট এক নজর জোনাকির দিকে তাকিয়ে পরে সেও তার কাজে চলে যায়। ধারার আব্বাজান কাজী সাহেব সহ আরো কয়েকজন নিয়ে ধারার ঘরে প্রবেশ করে। কাজী সাহেব এগিয়ে গিয়ে ধারার বিছানার পাশে বসে একটা কাগজে কি সব লেখালেখি করে। খানিকক্ষণ পরে ধারার দিকে তাকিয়ে তাকে কবুল বলার জন্য বলল। ধারা মাথা নিচু করে দুহাত শক্ত করে মুঠো করে আছে। আশেপাশে কারো কথাই তার কানে যাচ্ছে না। সে তার নিজ ভাবনায় মগ্ন। জোনাকি ধারাকে মৃদু ধাক্কা দিয়ে বাস্তবে ফেরায়। ধারা চোখ ভর্তি পানি নিয়ে জোনাকির দিকে তাকায়। জোনাকি ধারার মনের অবস্থা বুঝতে পারে, কিন্তু জোনাকি যে নিরুপায়, কিছুই করতে পারবে না ধারার জন্য। জোনাকি ছোট নিঃশ্বাস ফেলে ধারাকে সামনে তাকাতে বলল। জোনাকির কথা মতো ধারা ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। ধারার আব্বাজান তার পাশে দাঁড়িয়ে আছে। সে ধারার মাথা হাত রেখে ছোট করে বলল, আম্মাজান, কবুল বলেন আপনি। কাজী সাহেব যে বসে আছে। ধারা ওর আব্বাজানের থেকে চোখ সরিয়ে নিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে কবুল বলে দেয়। কিছুক্ষণ আগে শুভ পরিণয় সম্পন্ন হয়েছে ইভান আর ধারার। বিয়ের সময়ও ইভান ধারাকে দেখতে পায়নি। নিজের ঘরে বসেই কবুল বলেছে সে। সেই শব্দটার এখনই ইভানের কানে বাজছে। কি মিষ্টি গলার সুর! এর আগেও কয়েকবার ধারার কণ্ঠস্বর শুনে এসে, কিন্তু এবারের কবুল বলা শব্দটা ইভানের কাছে ভিন্ন লাগছে। বারবার কানে বাজছে শব্দটা। রাত যত বাড়ছে, বাড়িতে মানুষের আনাগোনা তত কমছে। ধারা আর ইভানকে ওদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে একে একে সবাই বাড়ির পথ ধরেছে। খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত 12:30 বেশি বেজে গেছে। প্রতিবেশীরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে, কিন্তু ধারার আব্বাজানের বন্ধু এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ইভান আর ধারার আব্বাজানের সাথে কিছুক্ষণ কথা বলে একটু আগে চলে গেছে। মিতা বেগম আর তার বড় ছেলে জুয়েল শাহিদা বানুর সাথে তাদের বাড়িতে চলে গেছে। তার মেজ ছেলে এবং মেজ ছেলের বউকে রেখে গেছে ধারাদের বাড়িতে ইভানের সাথে। ধারার আম্মা অনেক চেষ্টা করেছিল মিতা বেগম আর তার বড় ছেলে যেন আজকের রাতটা তাদের বাড়িতে কাটায়, কিন্তু মিতা বেগম তাদের স্পষ্টভাবে না করে দিয়েছে। তিনি ইভানকেও সাথে করে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু ধারার দাদি আম্মার কথাই ইভান, লাবিদ আর রুমিকে এখানে রেখে যাচ্ছেন তিনি। একে তো হঠাৎ করে বিয়ের আয়োজন, আবার নতুন করে তাদের কষ্ট দিতে চাইছে না মিতা বেগম। মিতা বেগম যাওয়ার আগে ধারার আব্বাজানকে বলে গেছে কাল বিকেলে সে শহরে ফিরছে। সাথে তার বড় 2 ছেলে এবং মেজ ছেলের বউ ফিরছে। পরশুদিন ধারাদের সব পরিবারে মিতা বেগমের বাড়িতে নিমন্ত্রণ করেছেন তিনি। ইভান কালকে দিনটা এখানে থাকবে। পরশুদিন ইভান ধারার সব পরিবারকে সাথে নিয়ে ইভানদের বাড়ির উদ্দেশ্যে শহরে রওনা দেবে। কথা বলেই মিতা বেগম তার বড় ছেলের সাথে শাহিদা বানুর বাড়ির পথ ধরে। রাত 1:30 বাজে অবস্থা। এমন শীতের বেলা খোলা আকাশের নিচে উঠোনে চেয়ারে বসে গল্প করছে ইভান, লাবিদ, অভি আর হাবিব। সম্রাটের ব্যস্ততা এখনো শেষ হয়নি। সে তার চাচা যান আর আব্বাজানের সাথে বসে ধারার বিয়ে নিয়ে আলোচনা করছে। জোনাকি আর রুমি তারা ধারার সাথে আছে। ধারার আম্মা, চাচি যান আরো পাশের বাড়ির কয়েকজন মহিলা মিলে এঁটো থালা বাসন পরিষ্কার করে নিচ্ছে। জোনাকি অবশ্য তাদের সাহায্য করতে চেয়েছিল কাজে, কিন্তু ধারার চাচি যান জোনাকিকে ধারার কাছে পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণ আগে ফোন ওপেন করেছে জুয়েল। লামিয়াকে এই মুহূর্তে ফোন দেবে কিনা এসব ভাবতে ভাবতে তার সময় পেরিয়ে যাচ্ছে। যদি কোনোভাবে জানতে পারে ইভানের বিয়ে হয়ে গেছে আর সেই বিয়েতে জুয়েল সাক্ষী হিসেবে ছিল, তাহলে আর দেখতে হবে না। এসব ভেবে জুয়েলের বুকের ধুকপুকানি বেড়ে যায়। তাও মনে সাহস জুগিয়ে লামিয়ার নাম্বারে ফোন করে। প্রথমবার রিং হতে হতে কেটে যায়। লামিয়া কি ঘুমিয়ে পড়েছে? ও তো এত তাড়াতাড়ি ঘুমায় না কখনো। জুয়েল আবার ফোন করে লামিয়াকে। এবার ফোন রিসিভ করে লামিয়া। ফোনের ওপাশ থেকে লামিয়া খানিকটা ঝাঁঝালো কণ্ঠে বলল, এতক্ষণে তোমার আমাকে ফোন করার কথা মনে পড়লো? কি দরকার ছিল এখন ফোন করার? একেবারে না হয় কাল সকালেই ফোন করতে। জুয়েল মিনমিন করে বলল, লামো, আমি সরি।
আমি কাজে আটকে গিয়েছিলাম, না হলে আমি তোমার ফোন অবশ্যই রিসিভ করতাম। লামিয়া ছোট নিঃশ্বাস ফেলে বলল, তা কি দরকার ছিল এখন আমাকে ফোন করার? তুমি তোমার কাজ নিয়ে থাকো, আর আমি আমার পাগলের মতো এতক্ষণ তোমার জন্য চিন্তা করছি। জুয়েল ছোট করে বলল। সরি লামু। লামিয়া চুপ করে থাকে। ভালোবাসে ভীষণ মানুষটাকে, কিছুতেই চোখের আড়াল হতে দিতে চায় না। এই মানুষটার সঙ্গে একা সারাক্ষণ থাকার জন্য শ্বশুর বাড়ি থেকে আলাদা হয়েছে লামিয়া। লামিয়া মুখ খুলে বলল, কাজ কি শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? কবে ফিরবে তুমি? জুয়েল মৃদু স্বরে বলল, কাজ প্রায় শেষ, কাল বিকেলে রওনা দিব আমরা। চিন্তা করো না, এবার শুয়ে পড়ো তুমি, বেশি রাত জাগার দরকার নেই। লামিয়া ছোট করে বলল, ঠিক আছে, তুমিও শুয়ে পড়ো এখন, না হলে তোমার শরীর খারাপ করবে। লামিয়া ফোন কাটল। জুয়েল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ছোট্ট স্বস্তির নিঃশ্বাস ফেলে। আপাতত সামলানো গেছে লামিয়াকে। না জানি ইভানের বিয়ের কথা শুনে কি করে। এসব ভেবে জুয়েলের মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। গল্পের আসর জমে উঠেছে, হাসি ঠাট্টাই মুখরিত পরিবেশ। ইভান শুধু সবার কথায় সাথে হ্যাঁ হুম না করছে। তার মন যে এখন আড্ডার আসরে নেই। তার মন পড়ে আছে ধারার ঘরে। কখন সে দেখতে পাবে তার প্রিয়সীকে দু চোখ ভরে। তার প্রিয়তমার চোখের গভীরতা কখন সে উপলব্ধি করবে। সবার চোখের আড়ালে ধারার ঘরের দরজার দিকে আর চোখে কয়েকবার তাকিয়েছে, কিন্তু দরজা লাগানো পর্দাটা মৃদু বাতাসে উড়া ছাড়া আর কিছু চোখে পড়েনি তার। কিছুক্ষণ আগে ধারার দাদি আম্মা আর চাচি জানকে ধারার ঘরে প্রবেশ করতে দেখছে। এখনো তারা বেরোয়নি ধারার ঘর থেকে। ইভান বসে থাকা অবস্থায় হাঁসফাঁস করছে। ওই তো তারা বের হচ্ছে ধারার ঘর থেকে। ইভান আর চোখে তাকিয়ে সোজা হয়ে বসে। তাদের পেছন পেছন রুমি ভাবি আর ধারার ভাবিরও বের হচ্ছে ঘর থেকে। দুই ভাবি এসে ওদের সামনে দাঁড়ায়। জোনাকি ভাবি অভি আর হাবিবের দিকে তাকিয়ে বলল, এই যে আমার দুই দেওর, অনেক রাত হয়েছে তো, এবার আপনারা আপনাদের ঘরে যান, কিছুক্ষণ গিয়ে ঘুমিয়ে নেন, সকাল থেকে আবার আপনাদের খাটাখাটনি শুরু হবে। দুজন চেয়ার থেকে উঠে দাঁড়ায়। হাবিব লম্বা হাই টেনে বলল, হ্যাঁ ভাবি, এখন আর না ঘুমালে কাল আর চোখ খুলে তাকাতেই পারবো না। এখন ওই চোখে দুটো জ্বালা করা শুরু করে দিয়েছে। চলো অভি, শুয়ে পড়ি আমরা দুজনে, সকালে আবার আমাদের দুজনকে বেশি খাটতে হবে। অভি ছোট করে বলল। হ্যাঁ চলো ভাইয়া। জোনাকি ওদের ডাক দিয়ে বলল, এই অভি দাঁড়া, তোরা ভাইয়াকে তোদের সঙ্গে নিয়ে যা, ওনাদের থাকার জন্য যে ঘরের ব্যবস্থা করা হয়েছে সেখানে নিয়ে যা। রুমি লাবিদের দিকে তাকিয়ে বলল, তুমি গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নাও, আমি ইভানকে ধারার ঘরে দিয়ে আসি। লাবিদ আর কিছু না বলে মাথা নাড়িয়ে ক্লান্ত শরীর নিয়ে ওদের সঙ্গে চলে যায়। জোনাকি আর রুমি ইভানের দিকে তাকায়। দুজনের ঠোঁটে দুষ্টুমির হাসি। তা দেখে ইভান মাথা নিচু করে নেয়। জোনাকি দুষ্টুমি করে বলল, ভাবি, আমার ননদের বরটা লজ্জা পাচ্ছে। রুমি মুখ বাঁকা করে বলল, লজ্জা না ছাই, ওর মতো নির্লজ্জ আর একটাও নেই। এরা তিন ভাই নির্লজ্জের ডিগ্রি প্রাপ্ত। রুমির কথা শুনে জোনাকি হেসে দেয়। হাসি থামিয়ে মুখ কালো করে বলল, ইভান ভাই, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি আমার থেকে বয়সে বড়, কিন্তু আমার থেকে সম্পর্কে ছোট, তাই তোমাকে তুমি বলে সম্বোধন করেছি, তাই কিছু মনে করো না। ইভান তাড়াতাড়ি করে বলল, আরে না না ভাবি, তুমি আমাকে তুমি করে বলতে পারো, সমস্যা নেই। বলো তুমি আমাকে কি বলবে। রুমি ওদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোমরা কথা বলো, আমি না হয় ওদিকে থেকে ঘুরে আসি। জোনাকি মৃদু স্বরে বলল, আর দরকার নেই ভাবি, তুমি থাকতে পারো আমাদের কথার মাঝে, এসব কথা তোমারও জানার দরকার আছে। জোনাকির কথা শুনে ইভান আর রুমি তার দিকে তাকায়। কি এমন কথা বলবে জোনাকি ভাবি তাদের? নিস্তব্ধতা। গভীর রাতে পাতার গায়ে নিশির পড়ার শব্দ শোনা যাচ্ছে। পাশে কদম গাছের পাতার গায়ে থেকে টিপ টিপ করে নিশির পড়ার শব্দ শোনা যাচ্ছে। শীতের গভীর রাতে মৃদু বাতাসে কদম গাছের দোলনাটা হালকা দুলছে। অনেকক্ষণ চুপ থাকার পরেও জোনাকি কিছু না বলায় ইভান মৃদু স্বরে বলল, ভাবি তুমি কিছু বলতে চেয়েছিলে আমাকে। জোনাকি আমতা আমতা করতে করতে বলল, আমি জানি না তুমি কথাগুলো কিভাবে নিবে, কিন্তু এই কথাগুলো তোমার জানা দরকার।
ধারার আগে একবার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে যায়। পাত্রপক্ষ বিয়ে ভেঙে দেওয়ার কারণ হলো ধারার হাতের আঙুলের একটা সমস্যা আছে। সমস্যাটা ওর জন্মগত নয়। আমার দাদা শ্বশুর যে বছর মারা যায় সে বছর থেকে ওর হাতে সমস্যা দেখা দেয়। আমরা চেয়েছিলাম ওর হাতের জন্য বড় ডাক্তার দেখাতে, কিন্তু ও এসবে ভীষণ ভয় পায়। ওকে ডাক্তারের কাছে যাওয়ার আগের দিন সে কি কান্না ওর! কিছুতেই যাবে না ও ডাক্তারের কাছে। ওর কান্না দেখে আমার শ্বশুর আব্বা ডাক্তারের কাছে যাওয়া আর্জেন্ট ক্যান্সেল করে। এরপর থেকে কেউ ওর হাত বা হাতের আঙুল নিয়ে কথা বলবে ও মন খারাপ করে থাকে। মাঝে মধ্যে তো সবার আড়ালে কাঁদেও। কাউকে বুঝতে না দিলে হবে কি, অতিরিক্ত ফর্সার কারণে কান্না করলে চোখ মুখ ফুলে ওঠে। তখন আমরা বাড়ির সবাই বুঝে যাই। আমি জানি। জোনাকি আর কিছু বলার আগেই ইভান জোনাকিকে থামিয়ে মৃদু হেসে বলল, ভাবি আমি এসব কথা জানি, নতুন কিছু থাকলে তা বলতে পারো। জোনাকি অবাক চোখে তাকায় ইভানের দিকে। ইভান তা বুঝতে পেরে আবারও ঠোঁটে হাসি নিয়ে বলল, ধারা সম্পর্কে সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে আম্মু আমার সাথে ওর বিয়ে ঠিক করেছে। ওর বিয়ে ঠিক হওয়া, বিয়ে ভাঙা, এভরিথিং আমি আর আম্মু জানি। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না ভাবি, আমি তোমার ননদকে সামলে নেব। ইভানের কথা শুনে জোনাকি স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইভানের দিকে তাকিয়ে বলল, ভাই, আরেকটা কথা, ধারা মেয়েটা ভীষণ দুষ্টু, কিন্তু তার থেকেও বেশি আবেগী। ওকে কখনো অবহেলা করো না। ও যদি কখনো ঘুণাক্ষরেও বুঝতে পারে তুমি ওকে অবহেলা করছো, তাহলে তোমার থেকে দূরে যেতে 1 মিনিটও সময় নেবে না ধারা। বড্ড আবেগী মেয়েটা। তাই ভাই, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার ননদটাকে কখনো কষ্ট দিও না। তোমার ভালোবাসা দিয়ে ওকে একদম আগলে রেখো। রুমি এসে জোনাকির হাত ধরে আশ্বাস দিয়ে বলল, ভাবি তুমি চিন্তা করো না, আমাদের ইভান এমন ছেলে না যে ধারাকে কষ্ট দেবে। ও কাউকে ভালোবাসলে ওর ভালোবাসাটা দিয়েই ভালোবাসবে, কিন্তু ওর ভালোবাসার ধরনটা আলাদা। তাছাড়া যেখানে আমার শাশুড়ি আম্মু ধারাকে ইভানের বউ বানিয়ে নিয়ে এসেছে বাড়িতে, সেখানে ইভানের কি সাধ্য আছে ওকে কষ্ট দেওয়ার? তাহলে কি আমার শাশুড়ি আম্মু ওকে ছেড়ে দেবে ভেবেছো? কখনো না, পিঠে ছাল তুলে নিবে। শেষের কথাটুকু বলে রুমি খিলখিলিয়ে হাসতে শুরু করে। রুমির সঙ্গ দিতে জোনাকিও খিলখিলিয়ে হাসতে শুরু করে। দরজা ঠেলে হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করে ইভান। পেছন থেকে তার গুণধর 2 ভাবি তাকে ধাক্কা দিয়েছে। ঘাড় ঘুরিয়ে তাদের কিছু বলার আগে ঠাস করে দরজা লাগিয়ে দেয় তারা। ইভান ছোট নিঃশ্বাস ফেলে ঘরের দরজা ভেতর থেকে আটকায়। এতক্ষণ তাকে নিয়ে বাইরে 2 ভাবি খুব মজা করছিল। এ নিয়ে বিনিয়ে বারবার লজ্জায় ফেলতে চেয়েছিল ইভানকে, কিন্তু ইভান উল্টো তাদের 2-1টা কথা শুনিয়ে লজ্জায় ফেলে দিয়েছে। এসব ভেবে মৃদু হাসি ইভান। দরজা বন্ধ করে পেছন ঘুরে তাকায়। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় ইভানের। সরল চোখ দুটো অবস্থান করছে বিছানায়। চোখ ছোট কোনো পরী ঘুমিয়েছে গায়ে লেপ জড়িয়ে। ইভান সে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। ইভান নিঃশ্বাস বন্ধ করে ঠোঁটে ঠোঁট চেপিয়ে একা একা বিড়বিড় করে বলল, প্রিয়সী, প্রিয়তমা, না কি ধারা, কি বলে ডাকবো? এই লিটল অ্যাঞ্জেল কে? ইভানের হার্টবিট বন্ধ হয়ে যাবার জোগাড়। আহ! নিজের ডান হাতে নিজের বুকের মধ্যে চেপে ধরে ইভান। বিধাতা কি আজ তাকে মেরে ফেলতে চাইছে? ইভান ধীর পায়ে গিয়ে খাটের কোণায় দাঁড়ায়। ঘুমের মধ্যেও ঠোঁটের কোণে সেই মায়াবী হাসি রয়েছে তার। তার টানা টানা চোখে কাজল পরানো। উফ, কি নিদারুণ দৃশ্য! ইভান সে দিশেহারা, ভীষণ ভাবে দিশেহারা। অনেকটা পাগলের মতো হয়ে ধারার পাশে বিছানায় বসে ইভান। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার ছোট্ট পরীর দিকে। ইভান সে ধীরে ধীরে নিজের হাতে থাকা কালো পাথরের আংটিটা খুলে ধারার বাম হাতের অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দেয়। খুব ধীরে যত্ন করে চুমু দেয় হাতে। কাপা কাপা হাতে ধারার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ইভান চোখের পলক ফেলছে না। যদি সব স্বপ্ন হয়, ধোঁয়াশা হয়, সবকিছু উড়ে যায়, তখন তখন কি হবে তার? দম বন্ধ হয়ে তো মরেই যাবে সে। ধারা ঘুম কাতুরে হয়ে ইভানের ওর মাথায় দেওয়া হাতটা হালকাভাবে জড়িয়ে ধরে ধারা। পুরো শরীর কাঁপছে তার। অনুভূতিতে ভেসে যাচ্ছে ইভান। আজ রাতে বোধ হয় না ইভান ঘুমোতে পারবে। আরো একটা রাত নির্ঘুম কাটবে তার। ভোরের আলো ফুটতে শুরু করেছে। ইভান এখনো তাকিয়ে আছে তার বুকে থাকা প্রেয়সীর দিকে।
সারা রাত না ঘুমিয়ে তাকিয়েছিল তার প্রেয়সীর দিকে। ঘুমের ঘোরে ধারা বারবার ইভানকে জাপটে ধরেছে। ধারার এমন নিদারুণ অত্যাচারে দিশে হারা হওয়ার জোগাড় ইভানের। ইভানের হাত সারা রাত ধারার মাথায় হাত বুলিয়ে গেছে। ধারা ঘুমের ঘোরে দুই একবার ইভানকে জাপটে ধরা অবস্থায় ওর ঠোঁটছোড়া ওর ঘাড়ে ছুঁয়েছে। ইভান সে কাঁপা কাঁপা শরীরে শুধু তার প্রেয়সীকে জাপটে ধরে জড়িয়েছিল। ইভান ঘুম কাতুরে কণ্ঠে বলল, তুমি এত অত্যাচারী কেন? সারা রাত তো আমাকে এক ফোঁটাও ঘুমোতে দাওনি। কেন এমন করলে তুমি? তুমি তো স্বার্থপরের মতো আমার বুকে ঘুমিয়েছিলে। স্বার্থপর তুমি, ভীষণ স্বার্থপর। এমন বিড়াল ছানার মতো ঘুমিয়ে আছো। কি কিউট দেখতে তুমি, একদম সাদা বিড়াল ছানার মতো। এটুকু বলে ইভান ঠোঁটের ঠোঁট চেপে হাসে। ধারার মুখে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে আবার বলল, তুমি স্বার্থপর হবে যাই হোক, তুমি শুধু আমার। ইভান ছোট্ট নিঃশ্বাস নিতে আবারও বলল, এই মেয়ে, তুমি এত নিষ্ঠুর কেন? সেই প্রথম দিন থেকে তুমি আমার দিকে এক নজরও তাকাওনি। আমি সেই কবে থেকে তোমার চোখের গভীরতা মাপার জন্য হাপির তেজ করে বসে আছি। কাল রাতে তুমি আমার জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে পড়েছো। খুব বড় ভুল করেছো তুমি। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। কঠিন শাস্তি, কঠিন থেকেও কঠিনতর শাস্তি। আচ্ছা, তুমি কি আমাকে কখনো বুঝবে না? নাকি তোমার থেকে আমার বয়স বেশি দেখে তুমি আবার আমাকে দূরে ছেড়ে দেবে না তো? তাহলে আমার কি হবে? এমন যদি কখনো হয় তাহলে আমি দম বন্ধ হয়ে মরে যাবো তোমাকে ছাড়া। না না, তুমি আমাকে ছেড়ে যেতে চাইলেই কি আর আমি তোমাকে ছেড়ে যেতে দেবো? কখনো না। যেতে চাইলে আমি তোমার পায়ে ভালোবাসার শেকল দিয়ে বেঁধে রাখবো। তখন তুমি চাইলেও আর যেতে পারবে না। আমাকে বুঝবে কখনো? তুমি কি কখনো আমাকে বুঝবে মেয়ে? ঘুমিয়ে গেছে ইভান। ঘুমের ঘোরেও সে তার প্রেয়সীকে জাপটে জড়িয়ে ধরে আছে। রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফুটে উঠেছে স্পষ্টভাবে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ইভানের চোখের ঘুম এসে হানা দিয়েছে। ইচ্ছে থাকা সত্ত্বেও বেশিক্ষণ সে আর তার প্রেয়সীর দিকে তাকিয়ে থাকতে পারেনি। ঘুমিয়ে পড়েছে ইভান। সারা রাত ঘুমের মধ্যে লাইট জ্বলছে। ইভান জ্বালিয়ে রেখেছে লাইট জ্বালানো ছাড়া চাঁদনি রাতে আবছন্ধকারে সে তো তার প্রেয়সীর মুখ দেখতে পাবে না। কত দিকেই না খেয়াল তার, কতই না পাগলামি করেছে রাতভর জেগে। তার প্রেয়সীকে নিয়ে দিশেহারা ছিল রাতভর। রাত কাটিয়ে দিয়েছে তার প্রেয়সীকে দেখতে দেখতে। কিন্তু তার প্রেয়সী আদৌ কি খবর জানে কি? জানে না। তার প্রেয়সী যে সারা রাত নিষ্ঠুরের মতো তার বুকে ঘুমিয়ে রাত পার করেছে। ধীরে ধীরে চোখ খুলে তাকাই ধারা। ঘুমের ঘোরে কানে তীব্রভাবে কিছু শব্দ আসছে। থুক থুক। নিবু নিবু চোখে বোঝার চেষ্টা করছে ধারা। তবে এটুকু বুঝতে পারছে তার মাথার নিচে শক্ত কিছু আছে। সেখানে সে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আর সেই শক্ত জিনিসটার ভেতর দিয়ে ধুক ধুক শব্দ করছে। শুধু তাই নয়, শক্ত জিনিসটা তার মাথাটা নিয়ে বারবার ওঠানামা করছে। এবার ধারা বেশ ভয় পায়। ভয়ে চোখ মুখ খিচে লাফিয়ে ঘুম থেকে ওঠে। ডান হাত বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নেয়। নিজেকে শান্ত করে পিঠ পিটিয়ে চোখ খুলে তাকায়। তীব্র বিস্ময় নিয়ে ধারার চোখে তার সামনে তার বিছানায় এক অচেনা যুবক শুয়ে আছে। তাহলে কি ধারা এতক্ষণ তার বুকে ঘুমিয়েছিল? না না, অসম্ভব। তা কি করে হয়? তাহলে ওই ধুক ধুক শব্দটা কিসের ছিল? নিশ্চয়ই এই যুবকের হৃদয় কম্পনের শব্দ। সারা রাত এক অচেনা যুবকের সাথে ছিল ধারা। ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে ধারার। অচেনা হতে যাবে কেন? কাল রাতে না ওর বিয়ে সম্পন্ন হয়েছে? তাহলে কি এই সেই ছেলে যার সাথে ওর বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেই ছেলে, ওর বিয়ে করা বর। এই ছেলে যদি ওর বর না হতো তাহলে তো ওকে এমন জাপটে জড়িয়ে ধরে ঘুমানোর প্রশ্নই উঠত না। শুকনো গলায় ঢোক গিলে ছেলেটার দিকে তাকায়। কি সুন্দর করে ঘুমিয়ে আছে দেখো না, যেন পৃথিবীর সব মায়া তার মুখে ঢেলে দিয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে উপর পড়ে আছে। ধারা লাফিয়ে ঘুম থেকে উঠে পড়া ইভানের গায়ের উপর থেকে লেপ খানিকটা সরে গেছে। তাতে তার গায়ে সাদা রঙের গেঞ্জিটা দেখা যাচ্ছে। কি নিদারুণ সুন্দর দেখতে তাকে। চোখ, গাল, নাক, কপাল, চুল, ঠোঁট সব কিছুই ভয়ঙ্কর রকম সুন্দর দেখতে। ইস, ঠোঁট দুটো কি অসম্ভব লাল। ছেলেদের ঠোঁট কি এমন লাল হয়? ধারা সারা রাত ওকে জড়িয়ে ধরে শুয়েছিল। ভেবেই লজ্জায় নিতিয়ে পড়ছে ধারা। না জানি তার এই বেহায়াপনার জন্য এই ছেলেটা তাকে কি না কি ভেবে বসে। তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠতে যায় ধারা।
কিন্তু মুহূর্তে বিধি বিড়ম্বনা পড়তে হয় তাকে। শাড়ির আঁচলটা এই ছেলেটার পিঠের নিচে পড়ে আছে। করুণ চোখে শাড়ির আঁচলটার দিকে তাকায়। আঁচলটাকে তার সাথে এখন এমন বিরোধিতা করতে হলো। ধারা তার শাড়ির আঁচলটাকে মনে মনে বকাবকি করতে করতে ইভানের পিঠের নিচ থেকে খুব সাবধানে শাড়ির আঁচলটা সরিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে উঠে পড়ে। উফ, কি ভয়ানক পরিস্থিতি! আর একটু হলে সে দম বন্ধ হয়ে মরেই যেত। সে কি কখনো এত কাছে কোনো ছেলের কাছে ঘেঁষছে? কখনো না। বিছানা থেকে উঠে ঘরের পূর্ব দিকের জানালা খুলে ধারা মুহূর্তেই চোখের ভোরের আলো এসে ঢোকে। লাইটটা এখনো জ্বলছে। ধারা খাটের ওপাশ ঘুরে গিয়ে লাইটটা অফ করে। খাটের ওপাশে পড়ার টেবিলের চেয়ারে সাদা রঙের একটা পাঞ্জাবি রাখা। ওর ঘরে পাঞ্জাবি? তাহলে এই ছেলেটার হবেই পাঞ্জাবি। ধারার ভাবনা ছেদ হয়। দরজায় কারো কড়া নাড়ার শব্দে ধারা এক নজর বিছানার দিকে তাকায়। কি সুন্দর বাচ্চাদের মতো আরাম করে ঘুমিয়ে আছে। আবার দরজায় কড়া নাড়ার শব্দ। ধারা ছোট নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে এগিয়ে যায় দরজার দিকে। জোনাকি দাঁড়িয়ে আছে। জোনাকি ধারাকে ভালো করে পর্যবেক্ষণ করে। ধারা তার দিকে তাকায়, ঠোঁটে তার দুষ্টুমির হাসি। জোনাকি ধারার হাত ধরে বলল, শাড়ি সামনে রাখতে শেখ। এখন আমার সামনে না পড়ে অন্য কারোর সামনে পড়লে এখন তো লজ্জায় পড়তে হতো তোকে। জোনাকি কথা কিছু বুঝতে না পেরে ধারা অবাক চোখে তাকায়। তা দেখে জোনাকি আবারও বলল, বুঝতে পারছি না তাই তো? শাড়ির দিকে তাকা, তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবি। জোনাকির কথা শুনে ধারা শাড়ির দিকে তাকায়। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। ধারার শাড়ির আঁচল ঠিক থাকলেও শাড়ির কুচিগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ধারা তাড়াতাড়ি করে কুচিগুলো মুঠো করে নেয় হাতে। তা দেখে জোনাকি মৃদু হাসে। জোনাকির হাসি দেখে ধার লজ্জার আর মাথা তুলে তাকাতে পারে না। জোনাকি হাসি থামিয়ে ঘরে উকি দিয়ে ধারাকে বলল, তোর বরটা কোথায়? ও এখনো ঘুমাচ্ছে যে? কাল সারা রাত ঘুমোয়নি নাকি? ধারা উত্তর দেয় না। এখনো মাথা নিচু করে এক হাতে কুচিগুলো ধরে দাঁড়িয়ে আছে। জোনাকি ছোট নিঃশ্বাস ফেলে বলল, কথা বলছিস না যে? ধারা মাথা নিচু রাখা অবস্থায় বলল, কি বলবো? জোনাকি হেসে বলল, থাক, তোকে আর কিছু বলতে হবে না। গোসলখানায় গরম পানি রাখা আছে, এখন ঝটপট গিয়ে গোসল করে নে। ধারা মুখ তুলে তাকায়। ভাবি বলে কি এই কনকনে শীতের সকালে তাকে গোসল করতে হবে? মাথাটা ঠিক আছে তো ভাবির? ধারা ও ভাবির দিকে তাকিয়ে মোলায়েম বলল, কি বলছো তুমি? এই কনকনে শীতের সকালে গোসল করব? তার থেকে বরং আমি না হয় একটু বেলা করে গোসল করে নিব। জোনাকি ধারার কথা শুনে মুচকি হাসে। মুচকি হাসি ঠোঁটে বজায় রেখে বলল, ওহো, আজ বেলা করে গোসল করার দরকার নেই। আজকে বাড়িতে অনেক মেহমান আসবে, তাই সময় পাবি না। এখনই সকাল সকাল গোসল করে নে। ধারা জোনাকির কথা রাগা মাথা কিছু না বুঝে ধীরে মাথা দুলালো। জোনাকি হেসে বলল, দ্রুত যা। এটুকু বলে জোনাকি আর দাঁড়ায় না, দ্রুত পা বাড়ায় উঠোনের দিকে। শীতের সকালে গোসল করে আরেক ঝামেলা সম্মুখীন ধারা। এখনো তাকে আবার শাড়ি পরতে হবে। নির্দেশ দিয়েছেন তার আম্মা। সেই নির্দেশ অনুযায়ী জোনাকি ধারাকে তার ঘরে নিয়ে গিয়ে নতুন শাড়ি পরিয়ে দেয়। টকটকে গোলাপি রঙের শাড়ি পরানো হয়ে গেলে জোনাকি ধারাকে ঘুরে ঘুরে দেখতে লাগে। ধারার চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে দেখতে তোকে ধারা। ইভান তো আজ তোর উপর থেকে চোখ ফিরাতেই পারবে না, তা আমি হলফ করে বলতে পারি। ধারা আলতো আবার চোখে জোনাকির দিকে তাকায় ইভানকে জানার জন্য। আর কেনই বা সে তার উপর থেকে চোখ ফেরাতে পারবে না? সে কি জানে না ধারা যে বিবাহিত? ধারা কৌতূহলী গলায় বলল, ইভানকে? ধারার প্রশ্ন শুনে জোনাকি হতবাক চোখে তাকায়। পরক্ষণে শব্দ করে হাসতে শুরু করে। ধারা জোনাকির দিকে তাকিয়ে অবাক গলায় বলল, আমি কি এমন জানতে চেয়েছি যার জন্য পাগলের মতো এমন হাসছো কেন? জোনাকি হাসি থামানোর চেষ্টা করে বলল, আমি হাসছি তার কারণ আছে রে গাধি। তুই হয়তো পৃথিবীতে প্রথম বউ যে কিনা তার বাসর রাতের পরেও বরের নাম জানে না। এটুকু বলে জোনাকি আবার হাসতে শুরু করে। ধারা এখন বেশ বুঝে গেছে তার অমন সুন্দর দেখতে বরটার নাম ইভান। জোনাকি ঠোঁটে ঠোঁট চেপে হাসি থামিয়ে জোনাকি বলল, বেলা কত হলো সেদিক খেয়াল আছে? যা এবার গিয়ে ইভানকে ঘুম থেকে তোল, একটু পরে তো বাড়িতে মেহমানের আনাগোনা শুরু হয়ে যাবে।
এটুকু বলতে না বলতে ধারার চাচি চান জোনাকিকে ডাক দেয়। জোনাকি ধারার দিকে তাকিয়ে বলল, যা তাড়াতাড়ি গিয়ে ইভানকে ঘুম থেকে তোল। এটুকু বলে জোনাকি তাড়াতাড়ি বেরিয়ে যায় ঘর থেকে। ধারা একা একা বিড়বিড় করে বলল, ধারা রুমে এসেছে অনেকক্ষণ হলো, কমপক্ষে 15-20 মিনিট হলো। বিছানার পাশে দাঁড়িয়ে আছে ধারা। সাহস হচ্ছে না ইভানকে ডাকতে তার। না জানি গতকাল রাতের তার এমন নির্লজ্জের মতো কাজের জন্য তাকে কি নাকি ভেবে বসে আছে। সে কথা ভেবে ধারার গাল লালচে হতে শুরু করে। ওদিকে বেলা বাড়ছে, এভাবে দাঁড়িয়ে থাকলে তো আর চলবে না। ধারা ধীরে পা বাড়ায়, একদম ইভানের মাথার কাছে বিছানার পাশে দাঁড়ায়। তেমন নিশ্চিন্তে আরাম করে ঘুমিয়ে আছে। ইস, দেখতে কি সুন্দর লাগছে। ধারার একদম ইচ্ছে করছে না এই ইভান নামের ছেলেটার ঘুম ভাঙাতে। ওদিকে যে আবার মেহমান আসতে শুরু করেছে। না না, আর দেরি করা যাবে না, একে দ্রুত ঘুম থেকে ডেকে তুলতে হবে। মুহূর্তেই চিন্তার মহা সমুদ্রে পড়ে ধারা। কি বলে সম্বোধন করে ডাকবে ওকে? ভাইয়া? ছি ছি ছি, কেউ নিজের স্বামীকে ভাইয়া বলে ডাকে নাকি? তাহলে জামাই? ইস, লজ্জা লজ্জা, লোকে শুনলে কি বলবে? ধারার ভাবনার সমাপ্তি ঘটে ইভানের নড়ে চড়ে ওঠায়। ধারা ছোট্ট নিঃশ্বাস ফেলে মিহি গলায় বলল, শুনছেন? বেলা তো অনেক হলো, এবার উঠুন ঘুম থেকে। বাইরে আব্বাজান, চাচাজান, ভাইয়ারা আপনার জন্য অপেক্ষা করছে, একসঙ্গে নাস্তা করবে বলে। শুনছেন আপনি? না, কোনো কোলাহল নেই। সে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ধারা পড়েছে মহা মুসিবতে। গায়ে হাত দিয়ে ডাকতেও সংকোচ বোধ করছে। গতকাল রাতে তার এমন নির্লজ্জের মতো কাজের জন্য কি ভেবে বসে আছে তা একমাত্র খোদাই তালাই জানে। এখন যদি আবার গায়ে হাত দেয়, না না, থাক বাবা, দরকার নেই। ধারা গলা পরিষ্কার করে আবার ডাকলো, এই যে, আপনি কি শুনছেন আমার কথা? ধারা না পেরে ধীরে বিছানায় বসে। উফ, চুলগুলো কি সিল্কি তার! ইচ্ছে করছে হাত বুলিয়ে এলোমেলো চুলগুলো আরো এলোমেলো করে দিতে। ধারা এমন নির্লজ্জ মারকে ইচ্ছের জন্য নিজেই নিজেকে ভয়ঙ্কর রকম গালি দিয়ে দিল। এই কথা যদি এই লোকটা ঘুণাক্ষরেও জানতে পারে, তাহলে তার আর লজ্জার শেষ থাকবে না। ধারার ভাবনা ছেদ হয় কারো স্পর্শ পেয়ে। হঠাৎ করে ধারাকে টেনে নিয়ে নিজের সাথে শুয়ে দেয় ইভান। সে ঘুম কণ্ঠে বলল, কোথায় ছিলে এতক্ষণ? মুহূর্তেই ধারার চোখ বড় বড় হয়ে যায়। কিভাবে কি ঘটেছে কিছুই বুঝতে পারছে না। বিস্ময় হয়ে মাথার উপরে থাকা সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে আছে। একটু আগেই না দেখলো লোকটা গভীর ঘুমে মগ্ন। এর মধ্যে কিভাবে কি হয়ে গেছে? ধারা ঘাড় ঘুরিয়ে তাকায়। সঙ্গে সঙ্গে ইভানের ঠোঁট জোড়া ধারার কপালে স্পর্শ পায়। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয় ধারা। শরীর কাঁপছে ধারার, ভয়ঙ্কর ভাবে কাঁপছে। তীব্র অনুভূতি শিকার সে। বুকের ধুক ধুক শব্দটা তীব্রভাবে হচ্ছে। এতটাই তীব্রভাবে হচ্ছে সেই শব্দ তার বাইরে থেকেও শোনা যাচ্ছে। পরপরই স্পর্শ পায় ইভান নামের ছেলেটা। সে অনুভব করলো ইভান নামের ছেলেটা তার ঘাড়ের পেছনে হাত দিয়ে তাকে তার বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছে। তার কানে মোলায়েম আওয়াজে বলল, কথা বলছো না কেন? ঠোঁটজোড়া কপাল থেকে দূরে সরলে দ্রুত চোখ খুলে ধারা। চোখ খুলতে ইভানের চোখে চোখ আটকে যায় ধারার। এক দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে আছে। কি দেখছে তার চোখে সে? কত সময় পেরিয়ে গেছে সেদিন খেয়াল নেই কারো। বাইরে শোরগোলের শব্দে ধারার ঘোর কাটে। ইভানের থেকে দূরে সরতে চাইলেন। ইভান আরো শক্ত করে জড়িয়ে ধরে ধারাকে। এক হাত দিয়ে ধারার ভেজা চুলগুলো মুখের উপর দিয়ে সরিয়ে দিয়ে ধীর গলায় বলল, কাল মনে হয়েছিল তোমাকে বোধহয় লাল শাড়িতে সব থেকে বেশি মানাবে, কিন্তু আমার ধারণা ভুল, একদম ভুল। টকটকে গোলাপি রঙের শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। ইচ্ছে করছে সারাদিন তোমাকে আমার চোখের সামনে বসিয়ে দু চোখ ভরে দেখতেই থাকি। কিন্তু আফসোস, আজ তোমাদের বাড়িতে মেহমান আসবে, স্পেশালি আমাকে দেখতে, তাদের বাড়ির মেয়ের হাজবেন্ড কেমন হয়েছে তা দেখতে। এইসব কথা কাল রাতে তোমার বাবা আমাকে বলেছে। তুমি জানো তোমার ভেজা চুলে তোমাকে কি স্নিগ্ধ লাগছে। এটুকু বলেই থামি ইভান। এদিকে ধারা হতবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। ইভান আবারও বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, আচ্ছা, তুমি কি বাই এনি চান্স আমাকে মেরে ফেলার প্ল্যান করছো? মুহূর্তে ধারার চোখ বড় বড় হয়ে যায়। টানা কাজল পড়া এমন বড় বড় চোখ দেখে ইভান দিশেহারা। ইভান আর কাল বিলম্ব না করে ধারার চোখের দুই পাতায় চুমু দেয়। ধারার কাঁপাকাঁপি স্পষ্ট দেখার মতো। ধারার নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। সে কি মারবে ইভানকে? ইভানই তো মেরে ফেলতে চাইছে। ধারা নিতে না পেরে ছোট করে বলল, আমি কখন আপনাকে মারতে চাইলাম? ধারা কাঁপা কাঁপা গলায় কোনো মতে প্রশ্ন করল ইভানকে।
ইভান সে ভাবলেশীন ভাবে ধারার খোলা চুল নিজের এক আঙ্গুলের পেছাতে পেছাতে বলল,